আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুব বেশি বড় ভিডিও না, অ্যান্ড এই ভিডিওতে নতুন করে আসলে কিছু দেখানোর নাই। বাট একটা জিনিস যে আমি আমার চ্যানেলে ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আর সেগুলার থিওরি ভিডিওগুলো দিছিলাম। মানে মেইনলি ম্যাথই দেওয়া হয়েছে, অ্যান্ড থিওরিতে তেমন একটা ফোকাস করা হয় নাই। বাট তারপরেও যদি ম্যাথগুলো যদি ভালোভাবে বুঝেন তাহলে থিওরি সব কিছু বা যা আসে আপনার অ্যান্সার করতে পারবেন। বাট স্টিল থিওরির বাইরে থেকেও কিছু আসতে পারে। তো যে জিনিসগুলো থিওরিতে আসতে পারে সেগুলো আমি ডকে সব লিখে রাখছি, অ্যান্ড ডকটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা এই জিনিসটা একটু গো থ্রু করেন। সো আমি একদম ভেঙে ভেঙে এখন সবগুলো থিওরির অ্যান্সার করবো না, যে লেটস সে ওয়াই ডু ডিসিশন ট্রিজ টেন্ড টু পারফেক্ট। এই জিনিসগুলো আপনারা এক লাইন পড়লে বুঝে যাবেন, বা না বুঝলে মুখস্থও করতে পারেন, যেহেতু এগুলো জাস্ট থিওরিতে আসে। আর সাথে আমি কিছু কিছু থিওরির এক্সপ্লেনেশন এখানে দেবো। মেইনলি একটা ডিসিশন ট্রি আর একটা নেইভ বেস আর গ্রেডিয়েন্ট ডিসেন্টের মানে কমন একটা কোশ্চেন আসতে পারে। সো ওই জিনিসটা জাস্ট আমি একটু ভেঙে এক্সপ্লেন করবো, আর বাকি জিনিসগুলো আপনারা পড়লেই বুঝবেন। সো ফার্স্টে আসা যে কি আমাদের যে ডিসিশন ট্রির একটা কনসেপ্ট আর কি। সেটা যে ডিসিশন ট্রিতে মেইনলি আমাদেরকে যে ইনফরমেশন গেইন ক্যালকুলেট করতে হয়। মানে আমরা তো একটা ট্রি বানাবো, তো সেই ট্রিটা একটা রুট দরকার পড়ে। সো সেই রুট তোটা আমরা কী দিই সবসময়, আমরা সেই ফিচারটা দিই যেটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। তো এখন কথা ইনফরমেশন গেইন আমরা মেইনলি কীভাবে ক্যালকুলেট করি। সো আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকে, রাইট? আর ডেটা সেট নাও দেওয়া থাকতে পারে, অ্যান্ড আমি ওইটা নিয়ে মেইনলি ডিসকাস করবো। সো ফার্স্ট আগে রিক্যাপ করি যে ডেটা সেট দেওয়া থাকলে কীভাবে আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেট করি। যেমন এখানে আমাদের ছোটো একটা ডেটা সেট দেওয়া আছে। তো আমাদের বলছে কি ক্যালকুলেট ইনফরমেশন গেইন অফ x1। হ্যাঁ, সো এখানে আমাদের x1 এর ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করতে বলছে। x1 এখানে আমাদের একটা ফিচার। তাহলে সবার ফার্স্টে আমরা কী করছিলাম, আমরা ডেটা সেটের এন্ট্রপিটা বের করব। ডেটা সেটের এন্ট্রপি আমরা কীভাবে বের করব, আমরা ফার্স্টে দেখব এই যে আমাদের যে টার্গেট কলাম, সেই টার্গেট কলামে 0 অ্যান্ড 1 কয়বার আসছে। মেইনলি তো বাইনারি ক্লাসিফিকেশনই করা হয়। সো 0 অ্যান্ড 1 কয়বার আসছে সেটা আমরা দেখব। সো এই যে 0 কয়বার আসছে, একবার। টোটাল রো আমাদের কয়টা, 3টা। সো 0 হওয়ার প্রবাবিলিটি কত, -1/3 log 2। যেটা এই লগ টু ফর্মুলার লগ 2, আর এখানে 1/3 0 হওয়ার প্রবাবিলিটি। সিমিলারলি এখানে 1/3 0 হওয়ার প্রবাবিলিটি, আর আগে মাইনাস, এটা ফর্মুলার মাইনাস। তারপরে এখানে ফর্মুলার একটা মাইনাস দিব। সো 0 হওয়ার প্রবাবিলিটি যদি 1/3 হয়, তাহলে 1 হওয়ার প্রবাবিলিটি কত হবে, 2/3 হবে। সো আমরা এটাও সিমিলারলি লিখে ফেললাম। হ্যাঁ, সো ডেটা সেটের এন্ট্রপিটা আমরা বের করলাম। এর পরের স্টেপে আমাদের কী ছিল, আমাদের এই ফিচারে যাব। এই ফিচারে গিয়ে আমরা দেখব ফিচারের আন্ডারে কী ক্যাটাগরি আছে, আর সেই ক্যাটাগরিগুলোর এন্ট্রপি আমরা ক্যালকুলেট করব। তাহলে এখন 3 এর এন্ট্রপি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের এখানে 3 এর রো কয়টা আছে, একটা 3, 2টা 3, রাইট? সো 2টা আছে। তাহলে এখন দুইটা রো এর মধ্যে 0 কয়বার আসছে, 0 আসছে এই যে 3 এর জন্য 0 একবার আসছে, এখানে 3 এর জন্য 1 আসছে। সো 3 এর জন্য 0 আসছে একবার। তাহলে আমাদের এন্ট্রপি আর 3 কী হবে, যে -1/2 হবে। এই 0 এর জন্য log 2 হাফ দিলাম। এরপরে এখানে ফর্মুলার মাইনাস দিয়ে এরপরে এখানে কি আসবে, তো আমাদের 3 2বার আসছে। এখন এই 3 রো এর মধ্যে 0 আমাদের একবার আসছে, তো 1 কয়বার আসছে, সো 1 আমাদের এই যে একবারে আসছে। সো এটা আমরা এখানে লিখে দিলাম, ক্যালকুলেট করলে 1 আসবে। হ্যাঁ, তো এইভাবে আমরা এন্ট্রপি অফ 2 বের করছি। পরে ফাইনালি আইজিটা ক্যালকুলেট করছে, যেটা ডিসিশন ট্রির ম্যাথে দেখানো হয়েছে। তো এখন একটা জিনিস দেখেন, এই যে ডেটা সেটের এন্ট্রপিতে অলওয়েজ কিন্তু ডেটা সেট দেওয়া থাকবে এরকম না। লেটস আপনাকে প্রবাবিলিটি আকারেও বলে দিতে পারে। যেমন ডেটা সেট এন্ট্রপি ক্যালকুলেট করার ফর্মুলাটা দেখেন, মাইনাস প্রবাবিলিটি অফ 0। এখানে কিন্তু আমরা প্রবাবিলিটি অফ 0 ক্যালকুলেট করি। সেটা কিন্তু আমরা মুখে বললেও অলওয়েজ কিন্তু আপনাদের মাথার এটা বাইরে চলে যেতে পারে যে এখানে আপনি অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছেন। সো প্রবাবিলিটি আকারেও ম্যাথ দিতে পারে। সেটা আপনাকে প্রবাবিলিটি অফ +0 দিয়ে দিবে, আর এখানে প্রবাবিলিটি অফ +1 দিয়ে দিবে। তখন আপনার ওই ডেটা সেটের এন্ট্রপি সেটা বের করতে বলতে পারে। মানে এভাবে একটু ঘুরায় দিতে পারে আর কি, একদম ডিরেক্ট ডেটা সেট না দিয়ে। তারপরে আবার আপনাকে সরাসরি এটাও বলতে পারে যে কি ক্যালকুলেট ইনফরমেশন গেইন অফ এ ফিচার। হ্যাঁ, কোনো ডেটা সেট দিবে না, কিন্তু আপনাকে এই একটা ফিচারের ইনফরমেশন গেইন ক্যালকুলেট করতে বলবে। সো ওরা সব ইনফরমেশন দিয়ে রাখবে। যেমন দেখেন, আমরা এন্ট্রপি অফ 3 যখন বের করছিলাম, মেইনলি কী করছিলাম, সেটা আমরা প্রথমে 3 ক্লাসগুলো দেখছিলাম, যে মানে 3 ক্যাটাগরি কয়টা আছে। সো 3 ক্যাটাগরি এটা একটা আছে, এটা একটা আসছে। পরে আমরা দেখলাম এই 3 ক্যাটাগরির মধ্যে
0 কয়বার আসছে, তাহলে মেইনলি আমরা কী ক্যালকুলেট করতেছি, probability of class 0 given that category is equal to 3. সো এই যে মাইনাস probability of class 0 given that category is 3. সো আমরা কিন্তু মেইনলি এটাই ক্যালকুলেট করতেছি। সো এইভাবে ভেঙে ভেঙে প্রবাবিলিটি আকারে দেওয়া লাগবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু বুঝে নিন। অলওয়েজ ডেটা সেট যে দেওয়া থাকবে বিষয়টা এরকম না, প্রবাবিলিটি আকারেও দিতে পারে। মানে আমাদের এটা লাস্ট সেমিস্টার ফাইনালে যেই কাজটা করছিল আর কি, সো এই জন্য আমি দেখাইলাম। এরপর হচ্ছে নেইভ বেসের একটা কমন একটা কোশ্চেন আছে, এই জিনিসটা আপনার পড়ে নিন, পড়লেই বুঝবেন আই গেস। সো নেইভ বেসের একটা কমন থিওরি কোশ্চেন কি যে why do naive Bayes sometimes perform well even when independence assumption is violated? সো naive Bayes মেইনলি যে জিনিসটা হয় আর কি, সো আমাদের তো ডেটা সেটে বেশ কিছু ফিচার থাকে, রাইট? সো naive Bayes যে জিনিসটা অ্যাজাম করে, অর্থাৎ ওকে নাইভ বলা হয় একটা কারণে, সেটা হচ্ছে সে অ্যাজিউম করে যে কি ফিচারগুলোর মধ্যে একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে এরকম কিছু না। লেটস সে ফিচার আছে, সেটা আপনার এজ গ্রুপ আছে একটা, অর্থাৎ বয়স আছে আর ব্লাড প্রেশার আছে। সো naive Bayes অ্যাজিউম করবে বয়স আর ব্লাড প্রেশারের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। অ্যাকচুয়ালি সম্পর্ক হয়তো থাকতেও কিন্তু পারে, লেটস সে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্লাড প্রেশার কিন্তু অ্যাকচুয়ালি বাড়ে, হ্যাঁ। সো এই যে নেচারের যে এই সম্পর্কগুলো naive Bayes এগুলোকে হচ্ছে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট মনে করে, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। তো রিয়েল লাইফে তো এরকম হয় না, তো রিয়েল লাইফে তো এগুলোর ভায়োলেশন ঘটে, তাহলে তারপরেও naive Bayes কেন এত ভালো রেজাল্ট দেয়? কারণ আমাদের টার্গেটটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ক্যালকুলেট করা না। যেমন এখানে দেখেন যে লেটস সে অ্যাজিউম উই কম্পিউট যে আমরা হচ্ছে আমাদের কিছু ফিচার দেওয়া আছে x1 x2 ডট ডট এরকম কিছু ফিচার দেওয়া আছে, অ্যান্ড সেখান থেকে আমরা ক্লাস 0 হওয়ার প্রবাবিলিটিটা বের করব। হ্যাঁ, 0.3 আসলো, লেটস সে আসলো, অর্থাৎ আমাদের কেস 1 দেখতেছি আমরা যে ডেটা সেটগুলো আসলেই কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ফিচারের সাথে আর একটা ফিচারের কোনো সম্পর্ক নাই। মানে এমন একটা ডেটা সেট যেখানে হচ্ছে একটা ফিচারের সাথে আর একটা ফিচারের কোনোই সম্পর্ক নাই। সো naive Bayes সেখানে হচ্ছে একদম পারফেক্টলি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবে। সো এটা ধরে নিলাম। তাহলে একইভাবে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ ক্লাস 1 ক্যালকুলেট করবো। আমাদের কাছে কিছু ফিচার দেওয়া আছে, সো লেটস সে ক্যালকুলেট করে আমরা দেখলাম 0.4 আসলো, হ্যাঁ। সো এটা কিন্তু একদম যে naive Bayes একদম মানে একটা পারফেক্ট ডেটা সেটের উপরে আমরা naive Bayes হচ্ছে অ্যাপ্লাই করেছি। এখানে যে প্রবাবিলিটিগুলো আসছে এই প্রবাবিলিটিগুলো একদম কারেক্ট, কারণ আমাদের কোনো অ্যাজাম্পশন ভায়োলেটেড হয় নাই। বাট লেটস সে সেকেন্ড কেসে, হ্যাঁ, আমরা এমন একটা ডেটা সেট নিচ্ছি যেখানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সি এই অ্যাজাম্পশনটা ভায়োলেটেড হয়েছে, অর্থাৎ সেই ডেটা সেটে একটা ফিচারের সাথে আর একটা ফিচারের রিলেশনশিপ আছে, অর্থাৎ একটা ফিচার যদি চেঞ্জ হয় তাহলে আর একটা ফিচার চেঞ্জ হওয়ার চান্সেস আছে আর কি। সো ওইসব কেসেসে তখন আমরা যখন প্রবাবিলিটি অফ ক্লাস 0 গিভেন দ্যাট x1 x2 এটা ক্যালকুলেট করবো naive Bayes ফর্মুলা দিয়ে আর কি, তখন কিন্তু আমরা যে প্রবাবিলিটিটা পাবো সেটার সাথে ইরর টার্ম অ্যাড হবে। কারণ যেহেতু অ্যাজাম্পশন ভায়োলেটেড হয়েছে, তার মানে নিশ্চিত naive Bayes ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করে কোনো না কোনো ইরর তো আসবে, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ ক্লাস 0 সাথে 0.3 প্লাস কোনো একটা ইরর টার্ম অ্যাড হবে। এখন এই সেম ইরর টার্মটাই অ্যাড হবে হচ্ছে প্রবাবিলিটি অফ 1 গিভেন দ্যাট দ্য ফিচার্স ওইটার সাথেও। তো এই যে 0.4 প্লাস একটা ইরর টার্ম অ্যাড হলো। এখন দেখেন ইরর টার্ম কিন্তু দুটাই কিন্তু সেম, ম্যাগনিটিউড কিন্তু মানে ভ্যালু কিন্তু সেম থাকবে, হ্যাঁ। এর মান মনে করেন 0.01 আসতো, তাহলে এই প্রবাবিলিটি অফ ক্লাস 0 কত হবে? 0.31 হবে, রাইট? আর এটা হবে কত? 0.41। দেখেন র্যাঙ্কিং কিন্তু ঠিকই আছে। যখন কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সি ছিল তখন হচ্ছে প্রবাবিলিটি অফ ক্লাস 0 ছিল হচ্ছে 0.3 অ্যান্ড প্রবাবিলিটি অফ ক্লাস 1 ছিল হচ্ছে 0.4। অর্থাৎ মডেলটা ফাইনালি কিন্তু প্রেডিক্ট করতো যে আমরা যে ইনপুট দিছি সেটার জন্য হচ্ছে আমরা ক্লাস 1 পাবো, কারণ ক্লাস 1-এর প্রবাবিলিটি হচ্ছে বেশি। আবার কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সি যখন ভায়োলেটেড হয়েছে তখনও কিন্তু সেম জিনিসটাই আসতেছে। প্রবাবিলিটি সে ভুলভাবে ক্যালকুলেট করছে, কথা সত্য, ইরর টার্ম আছে, বাট র্যাঙ্কিং কিন্তু ঠিকই করতেছে। সো ক্লাসিফিকেশন আমাদের মেইন গোল সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবেই সমাধান করতে পারতেছি আর কি। সো এই জন্য হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন যদি ভায়োলেটেড হয় তারপরেও naive Bayes হচ্ছে ভালোভাবে কাজ করতে পারে। আর একটা ছিল কি গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা অপটিমাইজেশন প্রবলেম। সেটা হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে এরকম যে আপনাকে একটা ফাংশন দেওয়া থাকবে, লেটস সে f of x is equal to 3x square plus 5x, হ্যাঁ। সো এটার একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে 0.5, লেটস সে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু না দেওয়া থাকলে আপনারা ধরে নেবেন। একটা লার্নিং রেট দেওয়া থাকবে, আর কোশ্চেনে বলবে পারফর্ম 1 ইটারেশন অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট টু মিনিমাইজ দি ফাংশন।
অথবা ফাইন্ড আপডেটেড ভ্যালু অফ এক্স, অর্থাৎ আপনি একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট সিমুলেট করে এই যে ইনিশিয়াল ভ্যালু এক্স আছে সেটা হচ্ছে আপনি আপডেট করবেন। সো আপডেটটা কেমনে করবেন, যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাথ যদি দেখে থাকেন তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি এতক্ষণ এটা মানে বুঝবেন আর কি সহজ। সেটা হচ্ছে প্রথমে আপনি ফাংশনটারে ডিফারেন্সিয়েট করবেন। আমি এখন আর থিওরি বলতেছি না যে ক্যান করতে হবে, আমি জাস্ট স্টেপগুলো বলে দিই, যেহেতু থিওরি নিয়ে ডিটেলস হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভিডিওগুলোতে বলা আছে। সো ফার্স্ট টাইম আপনি কী করবেন, যে ফাংশনটা দিচ্ছে ওটা হচ্ছে আপনি ইন্টিগ্রেট করবেন, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলেন। সো 6x+5 আসছে, হ্যাঁ 6x+5 আসলো। এখন 0.5টা হচ্ছে এখানে আপনি বসায় দেন, তাহলে হইতেছে আপনি স্লোপটা পাবেন, মানে যে ট্যানজেন্ট হ্যানদেন যে আমরা ক্যালকুলেট করছিলাম। তো এখন হচ্ছে স্লোপ পাইলাম। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্যারামিটার আপডেট করার যে ফর্মুলা, এই ফর্মুলা ছিল যে নিউ প্যারামিটার ইজ ইকুয়াল টু ওল্ড প্যারামিটার মাইনাস স্লোপ ইন্টু লার্নিং রেট। সো ভ্যালুগুলো আপনি বসান, তখন 0.492 চলে আসছে। এই যে আপনাদের ফাইন্ড আপডেটেড ভ্যালু অফ এক্স যেটা ছিল সেটা বের হয়ে আসছে। এখন একটু টেস্ট করে দেখেন, এই টেস্ট পার্টটা আপনাদের এক্সামে লেখা লাগবে না, আমি জাস্ট দেখাই দিছি এমনি বোঝার জন্য। 0.5-এর জন্য আমাদের ফাংশনের ভ্যালু কত ছিল, 3.25। আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে নতুন একটা ভ্যালু বের করছেন, সেটা ফাংশনে বসাইছেন, বসানোর পরে দেখেন অ্যান্সার কত আসছে, 3.18। অর্থাৎ আপনি যদি এইভাবে আরও গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি আপনি লুপের পর লুপ যদি চালাইতেই থাকেন, এইটার ভ্যালু 3.18 থেকে আস্তে আস্তে আরও অনেক বেশি কমতে থাকবে, কমতে কমতে একসময় 0-এর কাছে চলে যাবে। এখন দেখেন এইটাকে যদি আপনি লস ফাংশনের হিসাবে দেখেন আর কি, এর মনে করেন এটা যদি লস ফাংশন হয়, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট এইটারে একসময় 0-এর কাছে নিয়ে যাবে, অর্থাৎ লস ফাংশন একসময় 0-এর কাছে ইভেনচুয়ালি হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে হচ্ছে অ্যাচিভ করা হয়। সো এইগুলো হচ্ছে ছিল যে মেইনলি কিছু থিওরির পার্ট যেটা আমি মিস করে গেছিলাম। আসলে বলতে গেলে যে কি কোশ্চেন করলে অনেক কোশ্চেনই করা যায়, এখন ফ্যাকাল্টিটা কী কোশ্চেন করবে সেটা তো বোঝা যায় না। হইতেও পারে যে ওরা আরও নতুন নতুন অনেক কিছু পয়েন্ট হয়তো নিয়ে আসছে, সেই জন্য আমি অনেকগুলো থিওরি এখানে লিখে দিছি। এর বাইরেও কোশ্চেন আসতে পারে, আসলে কিছু করার নেই, বাট এইগুলো হচ্ছে কমন কোশ্চেন। সো আপনার পারলে এগুলো একটু দেখে যায়। আর প্রিপারেশনের ব্যাপারে আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করা লাগবে। সিকোয়েন্সটা এখানে আমি লিখি, আপনারা হচ্ছে সবার আগে পড়বেন আর কি, ম্যাথ সাইডটা আগে পরে থিওরি দেখে, যেটা হচ্ছে ডিসিশন ট্রি আর নেই বেসের যে ম্যাথ, সেটা হচ্ছে সবার আগে দেখবেন। সো এই দুইটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে অপটিমাইজেশন আর নিউরাল নেটওয়ার্ক রিলেটেড যা যা আছে তখন হচ্ছে ওইটার প্রিপারেশন নেবেন, মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর হচ্ছে পারসেপশন, লজিক্স। ওই যে 44 মিনিটের একটা ভিডিও যেটা দিচ্ছে আর কি, মেইনলি আমি ওটা ইন্ডিকেট করতেছি এখানে। পারসেপশন, লজিস্টিক রিলেশন, তারপরে লার্নিং রেট, হ্যান্টেন, যাই হোক। অর্থাৎ ওই ভিডিওতে 44 মিনিটের ওই ভিডিওতে যা যা আছে আর কি, ওইটা আমি ওই ভিডিওটারই মেইনলি এখানে ইন্ডিকেট করলাম। এরপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সিম্পলি এক্সপ্লেন নামে আর একটা ভিডিও ছিল, ওইখানে 28 মিনিটে একটা বড় একটা ম্যাথ দেওয়া হয়েছে। সেই বড় ম্যাথটা হচ্ছে এক্সামে আসবে, মানে এটা কনফার্ম থাকেন যে ওই টাইপের ম্যাথ আসবে, নয়তো এই লজিস্টিক রিগ্রেশনের ম্যাথ আসবে আর কি। সিম্পলি এক্সপ্লেন 28 মিনিটে একটা ম্যাথ দেওয়া ছিল ওই ভিডিওতে। সো এই যে এই দুইটা থেকে একটা কোশ্চেন হচ্ছে অলওয়েজ আসে আর কি, মেইনলি 1 নাম্বার কোশ্চেনে এই জিনিসগুলো দেওয়া হয়, নিউরাল নেটওয়ার্ক আর অপটিমাইজেশন, লিনিয়ার রিগ্রেশন, এই সবগুলো মিলে একটা কোশ্চেন আসে, বা দুইটা এর বেশিও আসতে পারে, দ্যাটস আপ টু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। এরপর হচ্ছে ডিসিশন ট্রি আর নাইভ বেস থেকে কোশ্চেন আসে, যেগুলো একটু প্যাচ থাকতেও পারে, প্যাচ নাও থাকতে পারে আর কি। তারপর হচ্ছে একদম লাস্টে যে প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে প্রবাবিলিটির। প্রবাবিলিটি অনেকটা প্র্যাকটিসের ব্যাপার, আর এখান থেকে হইতেছে কোশ্চেন যত খুশি তত ঘোরানো যায়। সো প্রবাবিলিটিতে মার্ক তোলা কষ্ট আর কি, বাট মার্ক হয়তো উঠতেও পারে আর কি যদি ইজি কোশ্চেন করে। সো মেনলি এটাই হইতেছে গেল যে ওভারঅল প্রিপারেশন। সো ম্যাথ যখন শেষ হবে তখন হচ্ছে যে থিওরিগুলো হইতেছে রিভিশন দিয়ে যাবেন, দিস শুড বি এনাফ। আর এমনিতে আপনাদের কোনো উইক পয়েন্ট থাকলে সেটাও দেখে যাবেন আর কি, আমার প্রিপারেশন আর আপনাদের প্রিপারেশন এই ইয়াগুলো মিলে না। সো আমি হচ্ছে ম্যাথ দেখে পরে থিওরি দেখে গেছিলাম আর কি। ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি মেনলি এই জিনিসগুলোই করি। সো আমি ওই গাইডলাইন্স এখানে দিয়ে রাখলাম আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।